সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা আমাদের একটু পড়ায় চলে যাই। তাহলে আজকে আমরা পড়বো যে গল্পটা, তার নাম পিতৃপুরুষের গল্প। তাহলে এই যে গল্পের নামের বানানটা খুব গুরুত্বপূর্ণ। নামের বানানটা কিভাবে আছে এইটা গুরুত্বপূর্ণ। পিতৃ বানানে একটা রিকার আছে, পুরুষ বানানে একটা রস্য উকার আছে, তারপর রতে একটা রস্য উকার আছে, মানে এই কারটা আছে। আর এখানে রিকার মানে এই কারটা আমাদের আছে। তো এইগুলাকে, এই যে সংক্ষিপ্ত গুলাকে গ্রামারের ভাষায়, ব্যাকরণের ভাষায় বলা হয় কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে আমরা তো জানি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। তাহলে এখানে একটা কার, এখানে একটা কার, আর এখানে একটা কার। তাহলে আমি এই পর্যায়ে একটু ভিডিওটা অফ করে দিচ্ছি, যাতে তোমার আমার লেকচারে মনোযোগটা থাকে। আর কোনো কিছু না বুঝলেই তোমরা আমাকে প্রশ্ন করবে, আমি প্রশ্ন দেখি, সবার কমেন্ট একটু বোঝার চেষ্টা করি। আমি ইনশাল্লাহ প্রশ্ন তোমার তোমার যদি থাকে না বুঝো, তাহলে আমাকে কমেন্টে লিখে দিলেই আমি উত্তর দিয়ে দিব। ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের পড়াশোনা। তাহলে আমাদের পিতৃপুরুষের গল্প আমরা তো একটু জেনে নিলাম। তারপর আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়, আমাদের এই লেখক, মানে এই যে গল্পটি আছে এটি লিখেছেন কে। তো এই আমাদের যে লেখক আছেন, ইনি কিন্তু আমাদের জন্য একটু নতুন নতুন। ওনার নামটা কিন্তু আমরা অত জানতাম না। তো আমাদের আজকের গল্পের লেখকের নাম হারুন হাবিব। তাহলে এই যে হারুন হাবিব নামটা আছে, এটা একটু আমরা মনে রাখবো। ওনার জন্ম কবে? 1948 সালে, জামালপুর, বাংলাদেশ। উনি কি ছিলেন? পেশায় ছিলেন একজন লেখক, সাংবাদিক, গবেষক এবং মুক্তিযোদ্ধা। উনিও আমার মতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। উনি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও কথা সাহিত্যিক। তারপর ওনার কিছু লিখা আমাদের জন্য খুবই দরকার বা গুরুত্বপূর্ণ। উনি জন্মভূমির জন্য উপন্যাস লিখেছেন, নির্বাচিত গল্প আছে, দ্রোহ ও প্রেমের গল্প আছে, ওনার মুক্তিযুদ্ধের দিনগুলি নামে রচনা আছে। অন্য এক যুদ্ধ, এটা ওনার একটা গল্প সংকলন। অন্য এক যুদ্ধ। তোমাদের কিন্তু এমসিকিউ এ এটা আসতে পারে যে যে হারুন হাবিবের লেখা কোনটা এখানে। তখন হয়তো যদি প্রশ্নে দিয়ে দেয়, এমসিকিউতে যদি দিয়ে দেয়, তাহলে তোমাদের কিন্তু জানতে হবে এবং পারতে হবে। এটা হচ্ছে অন্য এক যুদ্ধ গল্প সংকলন, লেখাকার হারুন হাবিব স্যারের। ঠিক আছে? তাহলে ওনার একটা আমরা বিশেষত্ব কি পেলাম? উনি মুক্তিযুদ্ধ বিষয়ক লেখা উনি বেশি লিখেন। তারপর আমরা একটু দেখি আমাদের আহ লেখকের আরো অনেক পুরস্কার, পরিচয় এগুলো আছে, এগুলো তো আমরা জানবো। আচ্ছা, লেখকের আরো অনেক বেশি আছে। আমাদের আজকে আমরা যেভাবে পড়ি, আমাদের গল্প পড়ার যে স্টাইলটা, ওই স্টাইলের মধ্যে আমরা নিয়েছি কি, আমরা নিয়েছি আগে শব্দের অর্থ আমরা জানবো। শব্দের অর্থ জানলে কি হয়, যখন আমরা গল্পটি পড়বো, তখন ওই কঠিন শব্দগুলো আমাদের জানা থাকলে আমাদের জন্য সহজ হবে। আর কঠিন শব্দগুলো কয়েকবার পড়লে আমরা সহজেই ওগুলো ক্যাপচার করতে পারবো, মাথায় নিতে পারবো, সহজে বুঝতে পারবো। তাহলে এখানে একটা শব্দ আমরা পেয়েছি, যে এখানে লিখা আছে যে হানাদার বাহিনী। হানাদার বাহিনী কি, এটা একটু আমরা দেখি। অন্যায়ভাবে আক্রমণকারী বাহিনী, এখানে পাকিস্তানি বাহিনীকে বোঝানো হয়েছে। এটার মূল ঘটনাটা আমরা যখন গল্প পড়তে যাব একটু কিন্তু ধারণা আমরা পাচ্ছি। হ্যাঁ, আমরা কি ধারণা পাচ্ছি যে এই গল্পটা কি নিয়ে হতে পারে। আমরা লেখকের পরিচয়ে দেখলাম এটা উনি মুক্তিযুদ্ধ ভিত্তিক লিখে একটু বেশি লিখেছেন। আচ্ছা, আরিয়ান তুমি লিখছো যে হোয়ার আর ইউ স্যার, আই এম ফ্রম রংপুর, অ্যাট প্রেজেন্ট আই লিভ ইন ঢাকা, ঢাকা সিটি, আর স্পেশালি অ্যাট রামপুরা। ঠিক আছে, আমি বাংলায় বলি আমি রামপুরাতে থাকি এখন। আর তোমাদের ক্লাস নিতে আসি হচ্ছে আমাদের অফিস, এটা হচ্ছে উত্তর বাড্ডায়, ইডু পরিবার। হ্যাঁ, আচ্ছা। আবু হুফাইজ, হুজাইফা, আমি ভালো আছি, আমরা তো ক্লাস শুরু করে দিছি, তুমি একটু ক্লাসে মনোযোগ দাও। হ্যাঁ, আচ্ছা। হোমায়রা তুমি লিখছো যে, স্যার আপনাকে দেখা যায় না। আমাকে দেখা যাবে, সমস্যা নেই, আমরা পড়ায় চলে আসছি তো তোমাদের স্ক্রিনে। আমার ভিডিওটা থাকলে তখন দেখা যায় একটু মনোযোগে অসুবিধা হয়। তারপর যদি তোমাদের অসুবিধা হয়, আমি আমার ভিডিওটা ওপেন করে কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আবার পড়ায় ফিরি। আমরা
প্রথম শব্দার্থটা দেখেই বুঝে যাচ্ছি যে আমাদের এই গল্পটা কি বিষয় নিয়ে হতে পারে। হানাদার বাহিনী, তিতিক্ষা, সামরিক শাসন, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধে পাই। হ্যাঁ, তো হারুন হাবিবের সম্পর্কে তো আমরা একটু জেনেই নিয়েছি আগে যে উনি মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখা বেশি লিখেন। তাহলে হানাদার বাহিনী মানে কি? আক্রমণ, অন্যায়ভাবে আক্রমণকারী বাহিনী, যেটা পাকিস্তানি বাহিনীকে বোঝানো হয়েছে। তারপর এখানে তিতিক্ষা মানে কি? সহনশীলতা বা ধৈর্য রাখা। সামরিক শাসন মানে কি? সামরিক শাসন মানে সামরিক বাহিনী দ্বারা যখন রাষ্ট্রের শাসন পরিচালিত হয়, মানে যখন আর্মি দেশ শাসন করে। এখন বাংলাদেশে বর্তমানে আর্মি ক্ষমতায় নেই, কিন্তু আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, সামরিক বাহিনীকে আইন প্রয়োগের ক্ষমতা দেয়া আছে। বুঝছো? এটা অনেকটা সামরিক শাসন বলতে পারো, বা পুরোপুরি যদি সেনাবাহিনী টেক ওভার করে, ক্ষমতা নিয়ে নেয়, তাহলে তো পুরোপুরি সামরিক শাসনে চলে আসলো। তারপর এখানে কি লিখা আছে দেখো, পিতৃপুরুষ। এই যে আমাদের গল্পের সাথে কিন্তু এই শব্দটার একটু মিল আছে। তাহলে পিতৃপুরুষ শব্দটা কিন্তু আমাদের আজকে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এখানে পিতৃপুরুষ মানে কি বোঝায়? পিতা মাতা বা পিতামহ মানে আমার আরো পূর্বপুরুষ। প্রপিতামহ মানে আমার আরো পূর্বপুরুষ। এই যে পূর্বপুরুষদের, তাদের কথা বলা এখানে হচ্ছে। তারপর আমরা দেখি আমাদের আজকের যে আহ যে গল্পটা, যে বিষয়টা নিয়ে, হ্যাঁ, এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে একটু দেখো তোমরা, দেখো তো একটু বুঝতে পারো কিনা। আচ্ছা, তাহলে আমাদের এই যে পাঠ পরিচিতি আছে, এটা তো আমার মনে হয় সবার স্ক্রিনে দেখা যাচ্ছে, তাই না? আমি যখন তোমাদেরকে একটা গল্প, একটা কবিতা পড়াই, তখন একটু নতুন করে পড়ানোর চেষ্টা করি। তোমরা ক্লাস 7-এ আছো, তোমরা যদি এখনই গল্প পড়ার সহজ টেকনিকগুলো বুঝে যাও, ওইভাবে গল্প পড়ো, তাহলে একটা গল্প দীর্ঘদিন মনে রাখতে পারবা, বেশি দিন মনে রাখতে পারবা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। কেন স্যার, বা কেন আপনার এই টেকনিকটা কাজে দিবে, একটু বোঝার চেষ্টা করো। নর্মালি, সাধারণত একটা পড়া একবার পড়লে যতটুকু মনে থাকবে, তারপরে তার পরবর্তীতে আমরা যদি 2-3 বার পড়তে পারি, তাহলে কিন্তু সেটা বেশি মনে থাকবে। আর আমরা একবার একটা গল্প পড়লে আমরা কিন্তু কয়েকদিন আর ওই গল্পটা পড়ি না, অনেক কয়েকদিন পর আবার রিভিশন দেই, তখন কিন্তু অনেক কিছু ভুলে যাই। তাই গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমরা বাংলা বিষয়ে যাই পড়বো না কেন, আমরা যখনই পড়বো তখনই রঙিন কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়বো। ফলে লাভ কি হবে? আমরা কয়েকদিন পর যখন আবার দেখতে আসব, তখন যেন আমরা মনে না হয় যেটা আল্লাহ আমি অনেক আগে পড়ছি, আমার কিচ্ছু মনে নাই। 1 নাম্বার কথা এটা। 2 নাম্বার হচ্ছে আমরা গল্প পড়া শুরু করি। ফলে কি হয়, গল্প পড়ার পর যখন পাঠ পরিচিতি, কবি পরিচিতি পড়তে আসি, তখন অনেক কিছু আমার মাথায় কাজ করে না। কিন্তু আমি যখন এই যে পাঠ পরিচিতিটা পড়ে নিয়ে গল্প পড়তে যাব, তখন কিন্তু আমি একটু আন্দাজ করতে পারবো গল্পটা কি বিষয় নিয়ে, গল্পটার মধ্যে কে মূল চরিত্র, কাকে ভিত্তি করে গল্পটা হয়েছে, কবিতাটা হয়েছে, কবিতাটায় আমাকে পরীক্ষায় কি অ্যান্সার করতে হবে, কোন বিষয়গুলো অ্যান্সার করতে হবে, তখন আমার জন্য সহজ হয়ে যায়। আমরা কঠিন শব্দার্থগুলো একটু দেখে নিছি। ওখানে তিতিক্ষা নামে একটা শব্দ ছিল, যেখানে আমরা ধৈর্য, সহনশীলতা, তারপর হচ্ছে হানাদার বাহিনী আমরা শিখলাম। তারপর আমরা শিখলাম হচ্ছে সামরিক শাসন, পিতৃপুরুষ, এই শব্দগুলো আমরা শিখলাম। তারপর আমরা আসলাম পাঠ পরিচিতিটা আমরা একটু শিখে নেই। এটা শিখে নিয়েই আমরা আমাদের আজকের যে গল্পটি আছে, গল্পে চলে যাব। তাহলে আমাদের লাভ কি হবে? মূল বিষয়টা আমার কয়েকবার জানা হবে, আমার মাথায় কাজ করবে। একটা সিক্স সেন্স বলে না, সিক্স সেন্স, একটু ধারণা করতে পারা, তোমাদের একটা ভালো ধারণা তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি পিতৃপুরুষের গল্প। এই গল্পটির কিশোর অন্তু, তাহলে এখানকার মূল চরিত্র কে হবে আমাদের? এখানকার মূল চরিত্র হবে অন্তু। হ্যাঁ, তাহলে অন্তুর বয়স কেমন? অন্তু হচ্ছে একজন কিশোর, তোমাদের মতো কৈশোর বয়সে, 12, 13, 14 এই বয়সের একজন মানুষ। হ্যাঁ, তাহলে অন্তু ঢাকায় বসবাস করে। এটা কোথায় থাকে? অন্তু ঢাকায় থাকে। তারপর কি আছে দেখো, মায়ের কাছে মুক্তিযোদ্ধা কাজল মামা সাহসী সংগ্রামের গল্প শুনে অন্তুর মনে মামার মুখ থেকে যুদ্ধের গল্প শোনার আগ্রহ জাগে। তাহলে অন্তুর যে মামা, অন্তুর মামার নাম কি? কাজল। তাহলে কাজল নামটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অন্তু নামটা গুরুত্বপূর্ণ, এগুলো আমরা দাগায় রাখবো। কেন? অনেকদিন পর যখন গল্পটা আমি রিভিশন দিব, তখন আমি মূল চরিত্র যেন এক তি- এক তুড়ি মেরেই বুঝতে পারি। হ্যাঁ,
তারপর দেখো এখানে কি লেখা আছে, সে মামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। 21শে ফেব্রুয়ারি 2 দিন আগে কাজল মামা ঢাকায় আসেন। মামার কাছে শুরু হয় অন্তুর অতীত সম্পর্কে তথ্য নির্ভর ইতিহাসের পাঠ। এই যে সুন্দর করে তোমাদের বইয়ের মধ্যে লাইনটা লিখা আছে, এইটা যদি তোমরা সৃজনশীলে লাইনটা তুলে আনতে পারো, লিখতে পারো, তাহলে আমরা তোমাদের শিক্ষকরা কেন বেশি নাম্বার দিব না আমাকে বলো তো। সুন্দর করে বইয়ের ভাষায় তুমি লিখলা, এটাতেই তো আমরা মনে করবো তুমি অনেক পড়ছো, তুমি অনেক জানো, বইয়ের ভাষাটা বুঝতে পারো, তাহলে তোমাকে তো আমরা অবশ্যই বেশি মার্ক দিব। এই জন্য এই লাইনগুলো আমি যে দাগায় দাগায় তোমাকে নিতে বলতেছি, তুমি পড়বা, শিখবা, প্র্যাকটিস করবা, তাহলে কি খাতায়ও এটা তুলে আনতে পারবা। ঠিক আছে। এই বিষয়গুলো আমরা কিন্তু কয়েকটা গল্প, কয়েকটা কবিতা পড়ার সময় অনেকবার পড়ছি। তোমরা যারা আমার আগের স্টুডেন্ট, তোমাদের জন্য রিভিশন হচ্ছে, ভালো জানতে পারতেছো এবং উপলব্ধি করতে পারতেছো না স্যারের কথাটা আসলেই কাজে লাগে। আর যারা একদম নতুন আজকেই ক্লাস করতেছো, তারা শেষ পর্যন্ত থাকো, অনেক কিছু শিখতে পারবা। আচ্ছা, তারপর এই পর্যায়ে আমরা কি দেখলাম, অন্তু জানতে পারে ঢাকা শহরের নামের ইতিহাস, সাত মসজিদ রাস্তার নামের ইতিহাস, জানতে পারে যুদ্ধ, মু- মুক্তিযুদ্ধের পার্থক্য, 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ ও ছাত্রদের প্রতিবাদী ভূমিকার কথা। ঢাকা শহরের রিকশায় ঘুরতে ঘুরতে কিশোর অন্তু স্মৃতিসৌধ, মাতৃভাষা আন্দোলন, শহীদ মিনার সহ বাঙালির জাতির পিতৃপুরুষ কারা সে সম্পর্কে ধারণা লাভ করে। তাহলে এই যে পাঠ পরিচিতি, এখান থেকে আমরা একটু উপলব্ধি করতে পারতেছি অন্তুর বয়সটা তোমাদের বয়সী। অন্তু মুক্তিযুদ্ধ দেখেনি, কিন্তু সে তার মায়ের কাছে শুনেছে তার কাজল মামা আছে, উনি মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক গল্প জানেন, মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের সাহসী সংগ্রামের বিষয়গুলো জানেন। তো তো অন্তু অনেক আগ্রহ নিয়ে আছে সাগর, এই যে কাজল মামা আছে, এই কাজল মামার কাছ থেকে ঢাকা শহরের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস, এগুলো সে শুনবে এবং এগুলো সম্পর্কে অনেক ভালো জানবে। তার পাশাপাশি এখানে অন্তু কি করলো, স্মৃতিসৌধ, এটা সাভারে, ভাষা আন্দোলনের ইতিহাস, এটা তো আমাদের বই পড়ে জানলাম। শহীদ মিনার, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছে, আমার ক্যাম্পাসে, তোমরা যদি কখনো আসো আমি তোমাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, তোমরা তো এই জুলাই বিপ্লব, তারপরে এখনকার আন্দোলনে শহীদ মিনারকে অনেকবার টেলিভিশনে দেখেছো, তো তোমাদের কাছে এটা একদম অজানা না। তারপর বাঙালি জাতির পিতৃপুরুষ, আমাদের ইতিহাসে পূর্বপুরুষ কারা, তারা কেমন সংগ্রামী ছিলেন। আমাদের কিন্তু ইতিহাস অনেক বেশি সম্মানের, অনেক বেশি গৌরবের। আমরা কিন্তু সবসময় বিপ্লবী একটা জাতি, আমরা কিন্তু অন্যায় মেনে নিতে পারি না। তাহলে এতটুকু আমরা পাঠ পরিচিতি থেকে শিখলাম। তাহলে এই পর্যায়ে আমরা, চলো আমাদের গল্পে চলে যাই। হ্যাঁ, তাহলে আমাদের এই যে পিতৃপুরুষের গল্প হারুন হাবিব স্যার যে লিখেছেন, তাহলে এই গল্পটায় আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম গল্পটা অবশ্যই আমাদের বাঙালিদের যে গৌরবের যে ইতিহাস, আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে ভাষা আন্দোলন, আমাদের যে গৌরবের যে স্মৃতিগুলা, যে গল্পগুলা, এগুলাই আমাদের পূর্ব কাহিনী বা পিতৃপুরুষের গল্প। আর এই গল্পগুলো অন্তু শুনছে কার মুখ থেকে? তার মায়ের মুখ থেকে এবং কাজল মামার মুখ থেকে। তাহলে এই চরিত্রগুলো আমরা তো জেনে নিলাম। এখন দেখো তোমাদের জন্য গল্পটা একটু সহজ হলো না? একটু কমেন্টে সবাই লিখো তো সহজ হলো কিনা গল্পটা, এই পর্যন্ত একটু ধারণা পেলা কিনা। আচ্ছা, সবাই বলতেছে স্যার সাউন্ড ক্লিয়ার, স্যার এতক্ষণ গল্প বুঝতে পেরেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছে? হ্যাঁ, আমি ভালো আছি। আরিয়ান, তুমি লিখছো স্যার আমাদের আহ, আহ, উম, ভৈরবে অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তারপরে তুমি ক্লাস করতেছো, তোমাকে থ্যাংক ইউ। আচ্ছা, জি, দেখা যাচ্ছে, হ্যাঁ ক্লিয়ার, সবাই বলছে জি স্যার, বোঝা যাচ্ছে। সামিয়া, আহ, নিসাত, তারপর হচ্ছে অর্নি, আরিয়ান, অহনা, সবার কমেন্টই আমি পড়তে পারছি। আর যাদের নাম বলতে পারি না, সাদিক, তুমি কেন রাগ করে আছো? রাগ করা যাবে না, আমরা কিন্তু গল্পে চলে আসছি, আমরা এখন গল্প অনেক বুঝবো। আর তোমরা কিন্তু বই নিয়ে পাশে বসো, এগুলো কিন্তু দাগিয়ে রাখবা। মিজানুর কায়েফ, তুমি লিখেছো আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে মনোযোগ দাও, হ্যাঁ। সাদাফ, ক্লিয়ার আছে স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গল্পে চলে যাচ্ছি। তাহলে গল্পে আমি তোমাদের দাগিয়ে রাখবো, তোমরাও পাশাপাশি বইয়ে দাগিয়ে রাখো, যাতে পড়াটা দীর্ঘদিন মনে রাখতে পারি আমরা। হ্যাঁ,
ইংরেজিতে দুইটা লাইন আছে, তোমরা শিখে নাও, হ্যাঁ। বুকিশ শুড বি গেইনার। যারা বই পড়ে তারা জীবনে কোনো না কোনো সময় গেইন করবে বা উন্নতি করতে পারবে, সফল হতে পারবে। আরেকটা লাইন একটু শিখে রাখো, রিপিটেশন ইজ দ্য কি টু সাকসেস। একবার পড়লে মনে থাকে না, কোনো সমস্যা নাই, 5 বার পড়ো, 10 বার পড়ো, এক সময় তুমি অবশ্যই ভালো হবা। তাই রিপিটেশন, বারবার পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখো কি আছে গল্পে, অন্তুর মামা বড় বেশি একটা ঢাকা শহরে আসেন না। তাহলে গল্পের মূল চরিত্রকে অন্তু, অন্তু বানানটা কি আমরা একটু খেয়াল করি। অ, নয়, তয় তয়। এই যে অন্তু বানান, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওর মা চিঠি লিখে কত বলেন, কাজল তুই ঢাকা শহর চলে আয়, আমার বাসাতেই থাকবি যতদিন চাকরি না হয়। কাজল মামা তবু আসে না, গ্রাম নাকি খুব ভালো লাগে কাজল মামার। 1971 সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো। পড়তে পড়তে বেঁধে গেল যুদ্ধ, একদিন ঢাকা ছেড়ে হঠাৎ সে গ্রামে এসে হাজির। তারপর রাত দিন এই গ্রাম সেই গ্রাম ঘুরে ছেলেদের জোগাড় করে মিছিল মিটিং, রাইফেল জোগাড় করে ট্রেনিং, আর কত কি। অন্ত নানা কত বকতেন, আহ বাবা এসব করিস নে, বিপদে পড়বি। বাঘা বাঙালির এইসব যুদ্ধ করবে বাবা, স্বাধীনতা এবার আসবেই, সাহস নিয়ে বলতো কাজল মামা। তাহলে এই যে লাইনটা, বাঘা বাঙালিরে এবার যুদ্ধ করবে বাবা, স্বাধীনতা এবার আসবেই, সাহস নিয়ে বলতো কাজল মামা। তাহলে কাজল মামা সম্পর্কে আমরা কি জানলাম? কাজল মামা আমার মতোই 1971 সালে ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো। পড়তে পড়তে যুদ্ধটা বেঁধে গেল, আমাদের মুক্তিযুদ্ধ। উনি কি করলেন, গ্রামে আসলেন, গ্রামের ছেলেদেরকে উদ্বুদ্ধ করলেন, জোগাড় করে মিছিল মিটিং করলেন, রাইফেলের ট্রেনিং দিলেন, আর উনি কি করলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আচ্ছা, তারপর কি আছে দেখো, সেই কাজল মামা, মামার যুদ্ধের গল্প শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অন্তু। অন্তু শুনবে, কারণ অন্তু ওর মার মুখ থেকে শুনেছে, আমরা তো আমাদের পাঠ পরিচিতি তো দেখে আসলাম। বার্ষিক পরীক্ষার পর থেকেই মা ওকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে, তুই এক কাজ কর অন্তু, চিঠি লেখ মামাকে, বল এবারে 21শে ফেব্রুয়ারিতে যেন অবশ্যই ও ঢাকা আসে, আর বল তুই যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছিস, দেখবি ঠিক আসবে। বুদ্ধিরা অন্তুর মার হলেও এমন একটা কৌশল চিন্তা করতো। সে বেশ কদিন আগে থেকে কাউকে না জানিয়ে অন্তু চিঠি লিখেছে, মানে মা বলার আগেই অন্তু তার মামাকে চিঠি লিখেছে। সে প্রায় 10-12 দিন হয়ে গেছে, আজ 18 তারিখ। তাহলে এই যে দিনটা, এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এমসিকিউ 18 তারিখ বললে অবশ্যই যেন আমরা মনে রাখতে পারি, হ্যাঁ। তারপর 3 দিন বাদেই মহান 21শে ফেব্রুয়ারি। তাহলে 18 তারিখ কোন মাসের? 18 তারিখ 21শে ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসের। ওই কেন যেন বিশ্বাস, ওই বিশ্বাস কাজল মামা আর কারো কথা শুনুক না শুনুক, তার কথা রাখবেই, আসবেই সে ঢাকা। অন্তু বরাবর রাত 9টা, সাড়ে 9টায় ঘুমিয়ে পড়ে। ঠিক আজ রাতে সে 10টারও উপরে জেগে থাকলো। মা বললেন, ঘুমাতে যাসনি কেন? অন্তু খুলে বলে না কিছু। 11টা বাজতেই কিন্তু ঘুমে চোখ বন্ধ হয়ে আসে ওর, লেপের নিচে ঢুকতে ঢুকতেই সে কি এক গভীর ঘুম। ভোরবেলায় সে দেখলো কাজল মামা তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। লেপ থেকে বেরিয়ে এক লাফে উঠে বসলো সে বিছানায়। কে বসলো? অন্তু। সবাই একটু কমেন্টে লেখো তো অন্তু নামটা তোমরা। আচ্ছা, সবাই একটু অন্তু আর কাজল মামা এই দুইটা নামে একটু লিখো তো। আর 18 তারিখ লিখো, দেখি তোমরা মনোযোগ দিতে পারতেছো কিনা আজকের ক্লাসে, একটু দেখি তো। অন্যি আবার কবি পরিচিতি আমি দেখাই দিব, সমস্যা নাই। আচ্ছা, সৌরভ সাদিক তুমি লিখছো, স্যার আপনার কথা ভালোভাবে শোনা যাচ্ছে না। এটা মনে হয় তোমার নেটের একটু প্রবলেম। হ্যাঁ, সবাই লিখতেছো। ইটস মি, শো। অন্তু লিখছো। নিশাত খুশি তুমি লিখছো অন্তু। আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে হলো কাজল মামা লিখছো। আহ সামিয়া অন্তু লিখছো তুমি। হ্যাঁ, অন্তু কাজল মামা। রাহিল তুমি লিখছো। তারপর হচ্ছে রাহিল, অন্নি তুমিও লিখছো। রাদিয়া তুমিও লিখছো অন্তু। মিজানুর রহমান কায়েফ তুমিও লিখছো, হ্যাঁ।
স্যার আচ্ছা, তোমার এসএমএসটা চলে গেছে। আচ্ছা, তাসফিয়া অন্তু কাজল লিখছে থ্যাংক ইউ। সাদাফ সিদ্দিকী ফারহান তুমিও লিখছো অন্তু। আরেকজন আমাকে মেসেজ করলাম, তোমার মেসেজটা একটু বড় ছিল, আমি দেখতে আগেই চলে গেছে, বুঝছো? দাঁড়াও, আমি একটু খুঁজে নিয়ে দেখি। আচ্ছা, পারিজিৎ, হ্যাঁ তোমার মেসেজটা আমি এখন একটু পড়ি, দেখো। স্যার নমস্কার, মাই নেম ইজ পূর্ণায়ু। হ্যাঁ তুমি বারবার বলো তোমার নাম পূর্ণায়ু, আমি একটু ভুলে যাই। হ্যাঁ পূর্ণায়ু, একদম সরি। আর তোমার এখানে যে নামটা লিখে আছে এইটাই মুখে আসে, দেখতে পাই তো, তুমি তোমার নামের ওখানেও পূর্ণায়ু লিখে দিও তো বাংলায়, আমি ওইটা দেখে দেখে পড়বো এখন থেকে। সৌরভ সাদিক, স্যার আপনার কথা ভালোভাবে শোনা যাচ্ছে না। একদম সরি সাদিক, আমার মনে হয় তোমার নেটের প্রবলেম। হ্যাঁ তুমি আবার এটা রেকর্ডেড ক্লাসটা আবার দেখে নিও। আচ্ছা নাজিব, তুমি লিখছো কাজল মামা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, জান্নাতুল মামা, তোমারও অন্তু আমি দেখলাম বানানটা ভুল হয়েছে, কিন্তু তুমি লিখছো, থ্যাংক ইউ। জিনিয়া তুমিও ঠিক লিখছো। আচ্ছা তাহলে আমরা আবার পড়ায় চলে আসি। তারপর দেখো এখানে কি লেখা আছে, একটু আমরা পড়ি। আচ্ছা, মামা বললেন ভালো আছিস তুই অন্তু? শেষ রাতে ট্রেনে এলাম, এসে দেখি তুই ঘুমাচ্ছিস। অন্তু বলে আজ কিন্তু 19 তারিখ, তা তো জানো মামা, 2 দিন বাদে 21শে ফেব্রুয়ারি। তাহলে এই যে গল্পটা, এটা 21শে ফেব্রুয়ারি নিয়ে গল্প শুনতে চাচ্ছে, মানে 21শে ফেব্রুয়ারিতে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। 21শে ফেব্রুয়ারি কেন গুরুত্বপূর্ণ একটু কমেন্টে লিখো তো সবাই। 21শে ফেব্রুয়ারি কি আমাদের বাংলাদেশিদের জন্য? আচ্ছা, মাতৃভাষা দিবস। নাজিব তোমার উত্তর ঠিক আছে, নিশাত তোমার উত্তর ঠিক আছে, পূর্ণায়ু তোমার কথাও, তোমার কথাটাও ঠিক আছে। অর্নিত আচ্ছা, জান্নাতুল শোনা যাচ্ছে না। হ্যাঁ আমি তোমাদের একটু টাইম দিয়েছিলাম। ভাষা দিবস সবাই ঠিক লিখতেছো, একদম থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই জিনিসগুলো আমাদের জানতেই হবে, আমাদের এত আসে পরীক্ষায়, প্যারাগ্রাফ আসে ইংরেজিতে, বাংলায় আসে, এই যে গল্পে পড়তেছো, তো আমরা সবাই মোটামুটি এটা জানি, আর আমাদের জানতেও হবে। কারণ এটা আমাদের অনেক গৌরবের একটা ইতিহাস। আমাদের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, এটা তো আমরা জানি যে এখন এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, যেটা আমাদের জন্য অনেক বেশি সম্মানের। হ্যাঁ তারপর দেখো কি আছে। মামা বললেন ঠিক আছে, খানিকক্ষণ রেস্ট নিয়ে বেরোবো, তোকে নিয়ে যেখানেই যেতে চাস সেখানেই যাব। 5 দিন আমি ঢাকায় থাকবো, এর মধ্যে 4 দিনই তোর সাথে যেখানে যেতে চাইবি যাব, যত গল্প শুনতে চাস শোনাবো। মোহাম্মদপুরের নূরজাহান রোড থেকে একটি রিক্সায় চাপলো অন্তু আর কাজল মামা। তাহলে এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। মোহাম্মদপুরের নূরজাহান রোড থেকে একটা রিক্সায় চাপলো অন্তু আর কাজল মামা, লালমাটিয়া ধানমন্ডি হয়ে রিক্সা চলছিল। মামা বললেন এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এর নাম সাত মসজিদ রোড, জানিস? কি যে বলো মামা, জানবো না কেন? তারপরে আমরা একটু আবার গল্পে চলে যাই। এই যে অন্তু আর তার মামা রিক্সা করে সাত মসজিদ রোড দিয়ে যাচ্ছে। ঠিক আছে বল দেখি, সাত মসজিদ নাম হয়েছে কেন রাস্তাটা? তা তো ঠিক জানি না, অন্তত এটা জানে না। এই জন্যই বলছিলাম অতীতের অনেক জিনিস জেনে রাখা দরকার, ভালো আমাদের। অতীত মানে আমাদের আগের দিন, পুরোনো দিনের উপরেই তো বর্তমানের দিনরাত গড়ে ওঠে। তার মানে আমাদের পূর্বের ইতিহাসের উপরেই আমাদের জীবন, আমাদের সামাজিক অবস্থা, এগুলা গড়ে ওঠে। কাজল মামা সংক্ষেপে বললেন এই ঢাকা শহরের আগের নাম জাহাঙ্গীরনগর, মুঘল বাদশাহ জাহাঙ্গীরের নামে সে সময় থেকেই শহরের আনাচে কানাচে অনেক মসজিদ তৈরি হয়ে থাকে। এই রাস্তাটা পিলখানা মোড় থেকে মোহাম্মদপুরে এসে সাত গম্বুজ মসজিদে ঠেকেছে। সেই পুরনো মসজিদের নামই রাস্তাটার নাম সাত মসজিদ রোড। যারা মোহাম্মদপুরে থাকো, আমিও সাত মসজিদে অনেকবার দেখেছি। তো সাত মসজিদ রোড কেন নাম ওখানে? সাত মসজিদ আহ মসজিদটা রয়েছে জন্য। হ্যাঁ তারপর দেখো রিক্সাটা নিউ মার্কেট পেরিয়ে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঢুকতেই অন্তু জিজ্ঞাসা করলো তুমি নাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে মামা? হ্যাঁ পড়তাম একদিন, তুই জানলি কি করে? আচ্ছা তারপরে দেখো, মা বলছিল তুমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে তখনই মুক্তিযুদ্ধে যুদ্ধে গিয়েছো। অন্তু যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ। যুদ্ধ হয় রাজায় রাজায়, এক দেশে আরেক দেশে, মানুষের লোভ লালসায়। যুদ্ধে শক্তি দেখায় একজন মানুষ, কষ্ট হয় সাধারণ মানুষের। কিন্তু মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য। এই যে লাইনটা, দেখো আমার কিন্তু লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমার মনের মধ্যে একটা খুবই গভীর অনুভূতি হচ্ছে এই লাইনটা পড়ে। যুদ্ধ হয়, যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে রয়েছে তফাৎ।
এই যে লাইনটা, এটা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পে পড়া লাইনগুলোর মধ্যে একটা একটা আমি বলবো, বুঝছো? এই যে প্যারাটা আমি দাগিয়ে রাখলাম, সারা জীবনের জন্য মনে রাখবা। যখনই কোনো স্বদেশ প্রেম, মুক্তিযুদ্ধের ঘটনা, আমাদের মুক্তিযুদ্ধ, এগুলো নিয়ে যখনই তোমরা হচ্ছে রচনা লিখবা, প্রবন্ধ লিখবা, প্যারাগ্রাফ লিখবা, অবশ্যই এই কোটেশনটা তোমরা ব্যবহার করতে পারবা। লিখবে এভাবে: পিতৃপুরুষের গল্প লিখেছেন হারুন হাবিব, তার গল্পে আমরা পেয়েছি। এটাকে কোটেশন বলে, উদ্ধৃতি দেয়া বলে। উদ্ধৃতি দিবে এভাবে: মা বলেছিল তুমি মুক্তি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে তখনই যুদ্ধে গিয়েছো, অন্তু যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ। বললেন কে? বললেন কাজল মামা। অন্তু, যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ। যুদ্ধ হয় রাজায় রাজায়, এক দেশে আরেক দেশে, আর মানুষের লোভ লালসায়। যুদ্ধে শক্তি দেখায় একজন মানুষ, কষ্ট হয় সাধারণ মানুষের। কিন্তু মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য, একটি জাতি হিসেবে বেঁচে থাকার জন্য, সব অন্যায় অত্যাচার আজ শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য। 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সাধারণ যুদ্ধ নয়। এই যে লাইনটা সবাই মুখস্থ করতে পারবা না? কে কে আছো একটু মুখস্থ করতে পারবা কিনা কমেন্টে বলো তো। আচ্ছা, তাসপিয়া লিখছো, তারপর অনেকেই লিখতেছো। হ্যাঁ, আহ, সবাইকে মন থেকে অনেক বেশি দোয়া এবং ভালোবাসা যে তোমরা অনেক সুস্থ থাকো, অনেক দিন বেঁচে থাকো, আল্লাহ তোমাদের সুস্থ রাখুক, তোমরা পড়াশোনায় অনেক ভালো করো। আর এই যে সুন্দর একটা বোধ হলো তোমার, এই যে লাইনগুলো আমরা জানতে পারতেছি, এগুলাই আমাদের জীবনে নিয়ে আসতে হবে। আমরা যে পড়াশোনা করি, কেন আমি অন্যদের থেকে আলাদা, কেন আমি অশিক্ষিত না, কেন আমি শিক্ষিত? এই যে সুন্দর লাইনগুলো আছে না, এই সুন্দর লাইনগুলো, কবিতার সুন্দর লাইনগুলো আমরা জানি, আমরা বুঝতে পারি, আমরা উপলব্ধি করতে পারি। এই জন্যই আমি অন্যের থেকে একটু এগিয়ে আছি, আমার মনটা অনেক সুন্দর। বুঝছো? তোমাদের মনটা এই জন্যই অনেক সুন্দর। রাহিল তুমি পারবা, মাহি তুমি পারবা, সবাই লিখছো। মাহি তুমি লিখছো, খাদিজা তাসনিম স্যার এটা কোন ক্লাস? এটা বাংলার ক্লাস, হ্যাঁ। আচ্ছা, নিশাত খুশি তুমি লিখছো পারবো। যারা লিখছো পারবো তাদেরকে অনেক বেশি অনেক বেশি দোয়া থাকলো। আর যারা সাহস করে উঠতে পারলা না, তাদেরকে বলবো এই যে লাইনগুলো আমরা গল্পে, আমরা কবিতায় শিখছি, এগুলোই আমাদের জীবনের পাওয়া, বড় পাওয়া বা পুরস্কার। আমি পড়ছিলাম 7-এ, এই যে লাইনটা আমার মুখস্থ আছে, এইটাই তুমি 5 বছর 10 বছর পর বলতে পারবা, ঠিক আছে? যেমন পালামু নামে একটা ভ্রমণ কাহিনী, একটা একটা ছোট গল্প আছে, তোমরা সামনে পাবা। ওখানে একটা লাইন ছিল: পাহাড়ের পর পাহাড়, আবার পাহাড়, তারপর পাহাড়, অনেক পাহাড়, পাহাড়ের পর পাহাড়। এই যে লেখক পাহাড় দেখলেন, অনেকগুলা পাহাড়, পাহাড় দেখার পর তার যে অনুভূতি, এরকম মুক্তিযুদ্ধ নিয়ে কাজল মামার অন্তুকে যে বলার যে ভাষাটা, যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে রয়েছে অনেক ফারাক, অনেক তফাৎ। তাহলে অবশ্যই আমরা সবাই এই লাইনটা সারা জীবনের জন্য সেভ করে রাখবো মাথায়, সারা জীবনের জন্য যেন আমি বলতে পারি, গল্প করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আরেকটু এগিয়ে যাই। যারা সাহস করে বললা না, তাদেরকেও বলবো অবশ্যই মনে রাখবে এই লাইনটা, হ্যাঁ। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, এত সুন্দর লাইন আমরা আমাদের জীবনে পেয়েছি। তারপরে দেখো কি আছে, তারপরে আছে: দেখতে দেখতে রিক্সাটা রোকেয়া হল, শামসুন্নাহর হল পেরিয়ে জগন্নাথ হলের সামনে এসে পৌঁছালো। কাজল মামা বললেন, ওই যে ডান পাশে বিল্ডিংটা দেখছিস, ওটার নাম কি জানিস? না, জগন্নাথ হল, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে। তুই থাক থাক তুমি থাকতে এখানে? না, আমি থাকতাম হাজী মোহাম্মদ মহসিন হলে। এগুলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক পুরানো হল। জগন্নাথ হল সবাই চিনে, জগন্নাথ হলে পূজা হয়, সরস্বতী পূজা হয়, সারা ঢাকার অনেক মানুষ বেড়াতে যায় জগন্নাথ হলে। অনেক সময় কনসার্ট হয়, গানের অনুষ্ঠান হয়। তোমরা যদি একটু খোঁজ রাখো, অবশ্যই যেতে পারবা। আর তোমরা যারা আমাকে চিনে রাখো, আমার সাথে যদি তোমার চেনা পরিচয় থাকে, আমিও তোমাদের জানাই দিতে পারবো। তোমরা আমার অনেক প্রাণের স্টুডেন্ট। তোমরা যদি আমাকে একটু আবদার করো, স্যার আপনি আমাকে আপনার বিশ্ববিদ্যালয় একটু দেখাইয়েন তো, একটু ঘুরায় আনেন তো, অবশ্যই এটা আমার জন্য অনেক বেশি বড় পাওয়া হবে। ওই ইতিহাসগুলো, ওই সুন্দর গল্পগুলো আমিও তোমাদের বলতে পারবো। তারপর এই পর্যায়ে কি আছে দেখো: পাকিস্তানি হানাদার বাহিনী এই হলের কতক শত ছাত্রকে মাঠটাতে একসাথে দাঁড় করিয়ে গুলি করে মেরেছিল। কবে? 1971 সালে। এই জন্য এই জগন্নাথ হল, হাজী মোহাম্মদ মহসিন হল, এই হলগুলো আমাদের
ইতিহাসের সাক্ষী। বুঝছো, এগুলো আমাদের ইতিহাস, জীবন্ত ইতিহাস। তারপর দেখো, বলো, অন্তু জিজ্ঞাসা করলো কেন, কেন স্টুডেন্টদেরকে এভাবে মেরে ফেললো। অন্তু তার মামাকে জিজ্ঞাসা করলো। তো এই পর্যায়ে আমরা একটু দেখি কেন মেরে ফেললো। কারণ পাকিস্তানি সামরিক শাসকেরা আমাদের বাংলাদেশটাকে গোলাম করে রাখতে চেয়েছিল, আমাদেরকে তাদের পায়ের নিচে দাবিয়ে রাখতে চেয়েছিল। আর ছাত্ররা যেহেতু তরুণ, পাকিস্তানিদের সব অন্যায়ের প্রতিবাদ করত, সেহেতু ওদের গুলির শিকার হলো ওরাই প্রথম। মানে ছাত্ররা তো অন্যায় মেনে নেয় না। তোমরা তো বলো, তোমরা হাসিনা সরকার যখন স্টুডেন্টদেরকে বিনা অপরাধে গুলি করে মেরে ফেলা শুরু করলো, আমাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করা শুরু করলো, আমরা কি মেনে নিছি? এরকম 71 সালেও ছাত্ররা, তরুণ সমাজরা মেনে নেয় নাই। এটা তো তোমরা বুঝতে পারো, দেখছো আমাদের জুলাই বিপ্লব আর 1971 আমরা কিন্তু মিলাইতে পারি। আমাদের কাছে কিন্তু এগুলো ইতিহাস হয়ে আছে, হ্যাঁ। তাহলে স্টুডেন্টরা যেহেতু এটা মেনে নেয় নাই, তো এই যে সরকার, এই যে শোষক সরকার, ওরা কি করলো, সবার আগে স্টুডেন্টদেরকেই গুলি করে মেরে ফেললো। তারপর দেখো আমরা এখান থেকে পড়তেছি, হ্যাঁ। আচ্ছা, মিথিলা, তুমি হাত তুলেছিলা, তোমার প্রশ্নটা কমেন্ট বক্সে প্রশ্ন করে আমি দেখে উত্তর দিয়ে দিচ্ছি। স্যার, গল্পের কাজল মামা যে হলে থাকতো, হ্যাঁ, হাজী মোহাম্মদ মহসিনন খুবই ইম্পর্টেন্ট। আমি অনেক দিন, কয়েকদিন হাজী মোহাম্মদ মহসিননে ছিলাম। ওখানে, ওখানকার দোকানে, তোমাদের একটা ট্রিক্স বলে দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে মানে সুন্দর ফ্রেশ জুস পাওয়া যায়, তরমুজের জুস, বেলের জুস, মিন্ট, লেবুর জুস। এগুলো হাজী মোহাম্মদ মহসিন হলের ক্যান্টিনের পাশে পাওয়া যায়। তোমরা যদি কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়াইতে যাও, তাহলে ওখানে খেয়ে আসিও। মিন্টের জুস খুবই কম দাম, 20 টাকা, 15 টাকা। তারপর হচ্ছে তরমুজের একটা বড় গ্লাসে মাত্র 30 টাকা নেয়, হ্যাঁ। তোমরা খেয়ে আসতে পারো ওখানে। আচ্ছা, আমি বাংলা নিয়েই পড়াশোনা করেছি, আমি তো ক্লাসের শুরুতে বলেছিলাম আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মিথিলা, তোমার কোনো প্রশ্ন নেই, আমরা তাহলে পড়া আগাই নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো এখানে কি আছে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে রিকশায় ভাড়া মিটিয়ে দিলেন কাজল মামা। মানে ওরা হলগুলো পেরিয়ে কোথায় আসলো, জগন্নাথ হল পেরিয়ে শহীদ মিনারের কাছে আসলো। তারপর মামা কি করলো, রিক্সা থেকে নামলো, রিক্সার ভাড়া দিয়ে দিল। 2 দিন বাদে মহান 21শে ফেব্রুয়ারি মামা বলেন, অন্তু, এই পৃথিবীতে অসংখ্য অগণিত জাতি গোষ্ঠীর মানুষ বসবাস করে। ওদের মধ্যে যারা স্বাধীন হয়েছেন, তাদের সেই স্বাধীনতা লাভের পেছনে প্রচুর ত্যাগ তিতিক্ষা। এই যে ত্যাগ তিতিক্ষা, এখন তিতিক্ষা মানে ধৈর্য, সহনশীলতা। আমাদের কাছে কি এটা অজানা লাগবে? আমরা যে শব্দের অর্থগুলো যে আগে একবার দেখে নিয়ে গল্পটা পড়তে আসলাম, এখন আমাকে বলো তো কাজে লাগবে কিনা। ওই যে শব্দটা দেখে আসলা তোমরা, তিতিক্ষা মানে যে সহনশীলতা, এখন বুঝতে পারলাম না লাইনের মধ্যে? এই জন্য আমরা আগে শব্দার্থগুলো একটু দেখে নিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কি, অনেক রক্তের ইতিহাস আছে, হাজারো লক্ষ প্রাণদানের করুণ কাহিনী আছে। আর সেই সব রক্তের স্মৃতিকে ভবিষ্যতের বংশধরদের ধরে রাখতে গিয়েই দেশে এই শহীদ মিনারের মতো স্মৃতিসৌধ গড়ে উঠেছে। মানে আমরা যারা নতুন তরুণ, এরপরে যারা আসবে, তারপরে যে প্রজন্ম, যে কিশোররা, যে যুবকরা, যে বৃদ্ধরা আসবে পৃথিবীতে, তারা সবাই আমাদের এই শহীদ মিনার দেখে জানতে পারবে আমাদের এই সেই গৌরবের ইতিহাস, হ্যাঁ। তারপর এখানে কি লিখে আছে, অন্তু মামাকে বলে, মামা, এবার কি তুমি ফুল দিতে আসবে শহীদ মিনারে? আহ মামা বললেন, আসবো, গ্রামে থাকি, অনেক বছর আসতে পারিনি, এবার তোকে নিয়েই আসবো। বলতো অন্তু, শহীদ মিনার বাঙালির স্মৃতিসৌধ কেন? শহীদ মিনার বাঙালির স্মৃতিসৌধ কেন, এটা একটু আমরা এর পরের ব্যাখ্যায় একটু দেখি, হ্যাঁ, তোমরাও একটু দেখো। অন্তু স্পষ্ট উত্তরে কাজল মামা খুব খুশি হলেন, বললেন, তুই তো বেশ কিছু জানিস অন্তু, তোর উত্তরে খুব খুশি পেয়েছি আমি। এই শহীদ মিনার হলো আমাদের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির মিনার। কি আমাদের এই শহীদ মিনারটা, এই শহীদ মিনারটা আমাদের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির মিনার। তাহলে এই লাইনটাও আমাদের সিকিউ, আমাদের সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই লাইনটাও আমরা দাগিয়ে রাখবো, হ্যাঁ। পাকিস্তানের শাসকেরা আমাদের বাঙালির উপর অনেক উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাঙালিরা তা মেনে নেয়নি। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ঠিক এই জায়গাটায় যখন তারা উর্দু ভাষা চাপিয়ে দিল, উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছিল, তখনই পাকিস্তানি পুলিশ গুলি করে অনেককে হত্যা করে। এই যে অনেককে হত্যা করলো, এই যে অনেককে হত্যা করলো, তাই না? চাপ চাপ রক্তে এই জায়গায় মাটি ভিজে গেছে, এই রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি।
অন্তুর মুখ দেখে কাজল মামা বুঝলেন সে মন খারাপ করেছে। মানুষ মানুষকে গুলি করে মেরে ফেলতে পারে, এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে না অন্তু। এই যে দেখো, ক্ষমতার লোভে শাসন করার জন্য অনেক সময় আমরা যাকে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী বানাই, আমাদের ভোটে যিনি হন তিনি সেটা ভুলে যান। তিনি কি করেন, জোর করে গুলি করে মানুষ মেরে ক্ষমতায় টিকে থাকতে চান। তার প্রমাণ তো তোমরা এই জুলাই বিপ্লবে দেখেছো। একইভাবে 1971 সালে হয়েছে, 1971 সালের আগে 1952 সালে হয়েছে। তাহলে 52 সালে কি হয়েছে? আমাদের মাতৃভাষার আন্দোলন, ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন কেন এত গুরুত্বপূর্ণ? কারণ আমাদের দামাল ছেলেরা রক্তের বিনিময়ে অনেক কষ্ট করে নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছে। ঠিক আছে। তাহলে এই পর্যায়ে আমরা কি দেখলাম, মামাকে বলে, মামা তুমি তখন এখানে ছিলে। আহ আচ্ছা। অন্তু তুমি মেনে নিতে পারলো না গুলি করে মানুষকে মেরে ফেলার বিষয়টা। অন্তু মামাকে, মামা তুমিও তখন এখানে ছিলে। তারপর দেখি মামা কি বলে, হ্যাঁ। না রে পাগল, আমি তো তখন তোর মতোই ছোট। এখানে যারা 52 সালে রক্ত দিয়েছেন তারা সবাই আমার বড়। ওরা আমাদের পিতৃপুরুষ, ওদের আমরা চিরদিন মনে রাখবো, শ্রদ্ধা করব। তাহলে কেন আমাদের গল্পটার নাম আজকে পিতৃপুরুষের গল্প? তাহলে আমরা এই লাইনটা থেকেই সবাই বুঝে গেলাম, ওরা আমাদের পিতৃপুরুষ, ওদের আমরা চিরদিন মনে রাখবো। কেন মনে রাখবো, শ্রদ্ধা করব? কারণ ওরা ওদের জীবন দিয়ে আমাদের ভালো থাকার জন্য, আমাদের বাংলা ভাষায় কথা বলার জন্য, এই 24শে জুলাই বিপ্লবে আমাদেরকে এই শোষকের, এই ফেসিবাদের সরকার থেকে মুক্ত করার জন্য কিছু কতিপয় মানুষ তার জীবন বিলিয়ে দিল। তাহলে এটা অনেক বেশি সম্মানের একটা বিষয়, গর্বের একটা বিষয়। ঠিক আছে, এই জন্যই বলা হয় যারা শহীদ হন তাদের জন্য আমাদের ইসলাম ধর্মে আছে কি, তারা যেন বেহেশতে যাবেন, এটা বলা আছে, বুঝছো? আচ্ছা, তারা জান্নাতে যাবেন। তাহলে এই পর্যায়ে আমরা একটু দেখি, কাজল মামার হাত ধরে অন্তু একের পর এক সিঁড়ি ডিঙ্গিয়ে শহীদ মিনারের উপরে ওঠে। মামার কাছে 21শে ফেব্রুয়ারির কাহিনী শুনে সে আগ্রহী হয় নিজ জাতির অতীত সংগ্রামের আরো কাহিনী শুনতে। কেউ তো এমন আগে এমন করে বলেনি তাকে, অথচ কত কাহিনী আছে বাঙালি জাতির। অন্তু বলে, তুমি আমাকে আরো কাহিনী বলো মামা। এখন যখন অন্তু 21শে ফেব্রুয়ারির কাহিনীটা শুনলো, একদম নিজে থেকে শহীদ মিনারটা দেখলো, তারপর অন্তুর মনের মধ্যে অনেক বেশি বাঙালি জাতির ইতিহাসের কাহিনী শোনার আগ্রহ হলো। তাহলে আমাদের গল্পের নাম পিতৃপুরুষ কিভাবে হলো আমরা সবাই তো বুঝতে পারছি, তাই না? এই পর্যায়ে আমাকে বলো তো তোমরা আমাদের গল্পটা বুঝতে পারতেছো কিনা। আচ্ছা। আচ্ছা, সবাই লিখতেছো, জি স্যার, ক্লিয়ার, বোঝা যাচ্ছে, থ্যাংক ইউ তোমাদেরকে। হ্যাঁ, তাহলে আমরা আরেকটু এগিয়ে যাই। আচ্ছা, কাজল মামার হাত ধরে আচ্ছা, 21শে ফেব্রুয়ারির দিন যখন ফুল দিতে আসবি সেদিন আরো বলবো, মামা বললেন অন্তুকে। আজ শুধু এইটুকু বলি, এই 21শে ফেব্রুয়ারি শহীদরা হচ্ছে আমাদের জাতির বা আমাদের জাতির প্রথম শহীদ। ওরা রক্ত দিয়েছিল বলেই বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছিল। শুধু তাই নয়, 21শে ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীনতার মূল সংগ্রাম শুরু হয়। এই যে ভাষা আন্দোলন, এই 21শে ফেব্রুয়ারি থেকেই আমাদের স্বাধীনতার মূল সংগ্রাম শুরু হয়। কারণ তখন আমরা বুঝতে পারি এই পাকিস্তানিরা আমাদের আপন না। সেই সংগ্রাম আরো 19 বছর চলে। 19 বছরে অসংখ্য মানুষ মারা যায়, অনেক মায়ের কোল খালি হয়। তারপর আসে 1971 সালে মুক্তিযুদ্ধ। তারপর কি আছে, হ্যাঁ দেখো, তারপর কি আছে এখানে আমরা একটু দেখি। হ্যাঁ, আমি ছিলাম সেই মুক্তিযুদ্ধে। বলতে হবে কিন্তু মুক্তিযুদ্ধের গল্প, বাসায় ফিরে দুপুরে খাবার খেয়ে বলবে, ঠিক তো? তারপর মামা বললেন, অবশ্যই ঠিক। শহীদ মিনার থেকে নেমে কাজল মামা আর অন্তু জুতা পরে নেয়। তাহলে আমরা শহীদ মিনারে যে যাব, সম্মান দেখাবো, অবশ্যই আমাদের জুতা খুলে প্রকৃত সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে আমরা শহীদ মিনারে যাব। তাহলে এই শিক্ষাটা কিন্তু আমি তোমাদের শিক্ষক হিসাবে আজকে তোমাদের দিয়ে দিলাম। তোমরা যদি স্যান্ডেল পায়ে শহীদ মিনারে স্মৃতিসৌধে যাও, তাহলে আমি কিন্তু অনেক মন খারাপ করব। স্যান্ডেল হাতে রেখে বাম হাতে রাখবা, ডান হাতে ফুল থাকবে, বা আল্লাহর কাছে দোয়া করবা। তারপরে আহ অনেকগুলো আমাদের দোয়া আছে, সূরা ফাতিহা পড়বা, তারপরে সূরা নাস পড়বা, সূরা ফালাক পড়বা, কুলহু সূরা পড়বা। এগুলা পড়ে
সালাম ফিরাবা, শহীদদেরকে সালাম জানাবা, সালাম জানিয়ে আমরা যারা মুসলিম আছে আমাদের নিয়মে দোয়া করবো আল্লাহর কাছে। তারপর অন্যান্য ধর্মের আমরা যারা আছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা যারা আছি, তারা তাদের ধর্ম অনুযায়ী আমরা এদের জন্য, এই শহীদদের জন্য, এই আত্মত্যাগের জন্য অনেক বেশি আমাদের আল্লাহর কাছে দোয়া করব, ঠিক আছে? যার ধর্মে যাদের গড আছে, যাদের দেবতা, তাদের কাছে তারা দোয়া করবা তোমরা, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই পর্যায়ে আমাদের গল্পটা শেষ হচ্ছে। শেষ লাইনটা আমরা আরেকবার একটু দেখি। শহীদ মিনার থেকে নেমে কাজল মামা আর অন্তু জুতা পরে নেয়। ফিরে আসার সময় মামা বলেন, অন্তু চল, আমরা দুজনে 1 মিনিট দাঁড়িয়ে 21শে ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধা জানাই। এই যে 1 মিনিট দাঁড়িয়ে সম্মানের সাথে শহীদ, 21শে ফেব্রুয়ারি শহীদদের যে আমরা শ্রদ্ধা জানালাম, এই শ্রদ্ধা জানার বিষয়টাই আমি একটু আগে দোয়া করে তোমাদের বলার জন্য বললাম। ঠিক আছে, অন্তু আর কাজল মামা নীরবে শ্রদ্ধা জানায়। আমরাও আমাদের মন থেকে আমাদের দেশের জন্য যারা ভালো কিছু চান, আমাদের দেশের জন্য যারা গর্ব নিয়ে আসেন, আমাদের দেশের যারা বীর সন্তান, আমাদের যারা পিতৃপুরুষ, যারা রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের জন্য সুন্দর বাংলাদেশ গড়ে গেলেন, তাদেরকে আমরা মন থেকে অনেক বেশি দোয়া করব, আল্লাহর কাছে তাদের জন্য অনেক বেশি দোয়া করে জানাবো। তাহলে এই পর্যায়ে আমরা গল্পটি সুন্দর করে বুঝলাম। তাহলে আমাদের গল্পের মূল বিষয় আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের একটু ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাজল মামার সাথে অন্তুর ঘটনাগুলো, জগন্নাথ হল দেখা, জগন্নাথ হল থেকে শহীদ মিনারের দিকে যাওয়া, রিক্সা থামানোর পর স্যান্ডেল খুলে পায়ে হেঁটে মানে শহীদ মিনারের দিকে এগিয়ে যাওয়া, শহীদ মিনারে তারপর শ্রদ্ধা নিবেদন, দোয়া করা তাদের জন্য, এই বিষয়গুলো আমাদের সবার যেন মনে গেঁথে যায়, আমরা যেন এইভাবে আমাদের পিতৃপুরুষদের সম্মান জানাতে পারি। ঠিক আছে, আমার মনে হয় গল্পটা তোমরা সুন্দর করে বুঝেছো। কেন পিতৃপুরুষের গল্প আমরা অবশ্যই বুঝেছি সবাই, তাই না? এই পর্যায়ে আমরা একটু এমসিকিউ আর সৃজনশীল একটু চর্চা করব। তাহলে একটু এমসিকিউ আর সৃজনশীল আমরা দেখি। ঠিক আছে, দেখে আমরা আমাদের আজকের পড়াটা শেষ করে ফেলবো। তাহলে এই যে সৃজনশীল প্রশ্নটা আছে, এই সৃজনশীল প্রশ্নটা আমরা অবশ্যই পারবো। ঠিক আছে, সৃজনশীল প্রশ্নটা সম্পর্কে একটু জেনেই আজকের আকর্ষণ দেখি তোমরা কেমন পড়লা। তোমাদের আমি একটু এমসিকিউ ধরবো, তোমরা কমেন্টে সিরিয়ালি 1 থেকে 4টা যদি প্রশ্ন থাকে সেইগুলোর উত্তর লিখে ফেলবা, হ্যাঁ? আচ্ছা, একজন প্রশ্ন করছে, স্যার ক্লাসটা শেষ হবে কখন? আমাদের ক্লাস শেষ করার নিয়ম 1 ঘন্টা থাকবে। 1 ঘন্টা তো এখনো হয় নাই। তো আমরা একটু সৃজনশীলটা দেখে নিয়ে এমসিকিউটা শেষ করেই আমরা ক্লাসটা শেষ করব। আর আমাদের গল্প পড়ার যে বিষয়গুলো এগুলো শেষ হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে আমরা সৃজনশীল উত্তর করব। এখান থেকে তো সৃজনশীলও ভালো মার্ক পেতে হবে। আর দেখি তোমরা শেষ পর্যন্ত কারা মনোযোগ দিয়ে ক্লাসটি করলে। আমরা শেষে এমসিকিউ একটু ধরবো, হ্যাঁ? আচ্ছা, রাখিল তুমি লিখছো, স্যার আমি 24-এ আন্দোলন করেছিলাম। হ্যাঁ রাখিল, আমিও তোমার মতো আন্দোলনে ছিলাম। আমার অনেকগুলা বন্ধু এখন সমন্বয়ক, ওই যে তোমরা টিভিতে হচ্ছে আসিফ ভাইয়াকে দেখো না, আসিফ ভাইয়া হচ্ছে আমার বন্ধু, আমরা সহপাঠী, অনেকবার কথা হয়েছে আমাদের। ঠিক আছে, তারপর আরো যারা সমন্বয়কে তোমরা দেখো অনেকেই আমার বন্ধু আছেন, আমার জুনিয়র আছেন, ঠিক আছে? তারপর ওই যে আক্তার হোসেনও আমার রংপুরের বড় ভাই, এরকম অনেকেই আছেন, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এই পর্যায়ে আমরা একটু সৃজনশীলটা দেখি, সৃজনশীল প্রশ্নটা আছে, একটু আমরা দেখি সৃজনশীলে কি লেখা আছে দেখো। অন্যদিকে প্রিয়তি যখন বাবা মায়ের সঙ্গে প্রথমবার শহীদ মিনারে যায়, শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়, তখন তার মনেও একই ধরনের গর্ব শ্রদ্ধার অনুভূতি তৈরি হয়। এখানে প্রিয়তি, প্রিয়তি কোথায় যায়? শহীদ মিনার দেখতে যায়। বাবা মায়ের কাছ থেকে ভাষা শহীদের আত্মত্যাগের কথা শোনার পর প্রিয়তি তাদের প্রতি গর্বিত হয়, জাতির প্রতি তার ভালোবাসা শক্তিশালী হয়। এইভাবে উভয়ের মধ্যে প্রধান সাদৃশ্য হলো আহ জাতির অতীত সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগের প্রতি তাদের গর্ব শ্রদ্ধা। তারা দুজনেই শহীদদের আত্মত্যাগের গুরুত্ব অনুভব করে, তাদের অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। এই প্রিয়তি অনেকটা অন্তুর মতো, হ্যাঁ? তাহলে আমরা একটু সৃজনশীল প্রশ্নটা একটু যাই। সরি, আমি গ নাম্বার প্রশ্নটা পড়ছিলাম, একটু তোমরা সৃজনশীলটা দেখো। সরি, আমি একটু গ নাম্বারে ছিলাম, একটু আমরা একটু প্রশ্নটা দেখি, হ্যাঁ? প্রশ্ন লিখেছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়তি। প্রিয়তি অন্তুর মতো, একটু বুঝে গেছি আমরা। বাবা মায়ের সঙ্গে প্রথমবারের মতো ঢাকায় বেড়াতে এসেছে। 21শে ফেব্রুয়ারি বাবা মা ওকে নিয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। বাবা মায়ের সাথে সেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
বাবার কাছে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা শুনে গর্বে মনটা ভরে ওঠে প্রিয়তির। 1971 সালে কাজল মামা কোথায় পড়তো? কাজল মামা পড়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর কি আছে দেখো, যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ। এই যে লাইনটা আমরা পড়লাম, বলো তো তোমাদের পরীক্ষায় চলে আসছে কিনা, সিকিউতে আসছে, এমসিকিউতে আসবে, সারা জীবনের জন্য এই লাইনটা কাজে লাগবে। অন্তত তোমাদের ক্লাস 7-এ তো কাজে লাগবেই। তাহলে এই লাইনটা ভোলা যাবে না। তোমরা যারা আমার স্টুডেন্ট আছো, আজকে ক্লাস করলা, অবশ্যই প্রমিস করবা এই লাইনটা পড়তে পড়তে একবারে মুখস্থ করে নিবা, হ্যাঁ? তাহলে একটু আমরা উত্তরটা একটু দেখে নেই এখানে কি আছে। উত্তরটা দেখো, মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে, যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ। বলতে বোঝানো হয়েছে যুদ্ধ সাধারণত দুই দেশের বা রাজার মধ্যে শাসন বা ক্ষমতা লাভের জন্য হয়, যেখানে সাধারণ মানুষের কষ্ট হয়। কিন্তু মুক্তিযুদ্ধ হলো স্বাধীনতা অর্জনের সংগ্রাম, যা একটি জাতির নিজের অধিকার ও স্বাধীনতার জন্য করা হয়। মুক্তিযুদ্ধের জন্য মানুষের লড়াই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, যেখানে তারা নিজের দেশ ও জাতি হিসেবে বাঁচার অধিকার পেতে সংগ্রাম করে। উদাহরণস্বরূপ 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য, যেখানে মানুষ জীবন দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করতে পেরেছিল। এইভাবে সুন্দর করে লিখলে 3-4 মিনিটের মধ্যে লিখতে হয়। খ নাম্বার, অনুধাবন, এটাকে বলে অনুধাবন প্রশ্ন, হ্যাঁ? অনুধাবন করে বই থেকে গুছায় লিখলা, এই জন্য তুমি 2-এর মধ্যে 2 পাবা। বোঝা গেছে? এভাবে 4-5 লাইন, 4-5 লাইনের মধ্যে লিখে ফেলবা তোমরা। আর 2-3 মিনিট, 3-4 মিনিট হায়েস্ট নিবা। অনুধাবনের খাতাকে 2, বই থেকে বইয়ের কথাগুলো এভাবে সুন্দর করে গুছিয়ে লিখবা। ঠিক আছে, তারপর আমরা একটু গতে চলে যাই। গতে প্রশ্নটা একটু আমরা দেখে আসি, প্রশ্নটা আমাদের কি আছে। গতে প্রশ্নটা আছে কি, একটু আমরা দুইটা প্রশ্নই দেখে নেই। অন্তু ও প্রিয়তির মনোভাব কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? আর ঘতে আছে উদ্দীপকের প্রতিফলিত দিকটি পিতৃপুরুষের গল্প সম্পূর্ণ ভাবকে ধারণ করে না। কারণ এখানে শুধুমাত্র শহীদ দিবস নিয়ে কথা বলা আছে, আর পিতৃপুরুষের গল্পে মুক্তিযুদ্ধের কথাও কিন্তু বলা আছে, এই জন্য পুরোটাকে যথার্থভাবে মূল্যায়ন করে না। আর অন্তু ও প্রিয়তির মনোভাব কিন্তু সাদৃশ্যপূর্ণ দেশপ্রেমের দিক থেকে। আমরা এটা একটু আমাদের উত্তরে দেখি, হ্যাঁ? এখানে কি লিখেছে দেখো, অন্তু ও প্রিয়তির মনোভাবের মধ্যে সাদৃশ্য রয়েছে। সাদৃশ্য রয়েছে কারণ উভয়ই তাদের জাতির ইতিহাস ও ভাষা সাহিত্যের আত্মত্যাগ সম্পর্কে জানার জন্য গর্বিত শ্রদ্ধাশীল হয়ে ওঠে। এভাবে তুমি লিখলা, প্রথমেই এক লাইনে লিখলা, জ্ঞানমূলক কথা হয়ে গেল। তারপর বই থেকে ঘটনাটা লিখলা, লিখে তারপর হচ্ছিল আমাদের উদ্দীপক আর বই মিলিয়ে আমরা লিখলাম। এভাবে লিখলে আমরা আশা করি 6 থেকে 8 মিনিটের মধ্যে আমার নাম্বারটা লিখার চেষ্টা করতে হবে, হ্যাঁ? আর লিখলে মোটামুটি 1-1.5 পৃষ্ঠা লিখবা তোমরা। তাহলে আশা করা যায় যে 3-এর মধ্যে 3ই পাবা। আর এটার নম্বর বন্টনটা হচ্ছে আগে জ্ঞানের কথা, তারপর বই থেকে লেখা, তারপর উদ্দীপক আর বইটা মিলিয়ে লেখা, হ্যাঁ? তারপর আমরা একটু ঘতে চলে যাব। তারপর আমাদের আকর্ষণ, শেষ মিনিটের আকর্ষণ, আমরা দেখবো এমসিকিউ তোমরা কেমন পারো। গতেও এভাবে আমরা প্রথমে লিখলাম যে পুরোপুরি আমাদের ধারণা ধারণ করে না। পিতৃপুরুষের গল্প আর উদ্দীপক কেন করে না? কারণ পিতৃপুরুষের গল্পের মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের ঘটনাও ছিল, এই যে মুক্তিযুদ্ধ আর ভাষা শহীদদের ঘটনা, হ্যাঁ? আর উদ্দীপকের মধ্যে ছিল শুধুমাত্র আমার ভাষা আন্দোলনের কথা। তাই এই যে ব্যাখ্যাটা আমি দিলাম অতএব বলে, এখানে 1 নাম্বার। তারপর আমি হচ্ছে হলো এই যে আহ, উদ্দীপক থেকে বললাম তার জন্য 1 নাম্বার, তারপর বই থেকে মিলিয়ে লিখলাম তার জন্য 1 নম্বর। এটা একটু অগোছালো ভাবে আছে, তোমরা তোমাদের গাইড বই থেকে দেখে নিও। ঘ নাম্বারে 4টা প্যারা করতে হয়, হ্যাঁ? একটা হচ্ছে প্রথমে জ্ঞানমূলক, তারপর বই থেকে, তারপর হচ্ছে হলো 3 নাম্বারে হচ্ছে হলো আহ, উদ্দীপক থেকে, উদ্দীপক থেকে, তারপর হচ্ছে বই আর উদ্দীপক মিলিয়ে 4টা প্যারা করলে আশা করা যায় 4 নাম্বার পাবা। আর এটা লিখতে হয় 8 থেকে 12 মিনিট বা 10-12 মিনিটের মধ্যে। একটা সৃজনশীলে আমরা 20 থেকে 22 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করব। ঠিক আছে, এই পর্যন্ত ছিল আমরা সৃজনশীল কিভাবে লিখবো তার একটু বর্ণনা। এখন এই ক্লাসের শেষের দিকে আমাদের আজকের এমসিকিউ সেকশনটা। এখন আমাকে 1 থেকে 4 পর্যন্ত একটু উত্তর করো, আর কারো যদি প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো আমরা নিব।
ঢাকার নাম মুঘল আমলে কি ছিল? ঢাকার নাম মুঘল আমলে ছিল জাহাঙ্গীরনগর। তোমার উত্তর ঠিক আছে। সবাই একটু উত্তরগুলো করো এখন, দেখি আমাদের কাদের উত্তর ঠিক হয়। চারটাই একসাথে উত্তর লেখো, একসাথে লিখে দাও, আমি সবার নাম পড়বো। যার কারো ভুল হলে আমি আবার উত্তর করে দেব। অন্তুর নানা কাজলকে বকতেন কেন? মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য। হ্যাঁ। আহ তিনের হচ্ছে হলো গ হবে, দুইয়ের গ। হ্যাঁ। নিশাত খুশি, তোমার উত্তরগুলো ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। ফারিয়া, তোমার দুইয়ের গ উত্তর ঠিক আছে। ফারিজা, তোমার উত্তর ঠিক আছে। অর্নি, তোমার উত্তর ঠিক আছে, একের সি। মোহাম্মদ, তোমার উত্তরও ঠিক আছে। তারপর তাহসিন আহমেদ, তোমার উত্তর ঠিক আছে। সাবিহা, তোমার উত্তর ঠিক আছে। সাবা। সায়রা, তোমার উত্তর ঠিক আছে, একের ক। পূর্ণায়ু, তোমার উত্তর ঠিক আছে, হ্যাঁ, তোমার উত্তর ঠিক আছে। এরপর আমি পরের এমসিকিউটাতে যাই, হ্যাঁ। আচ্ছা অন্তর, একটু আমরা উত্তরগুলো করে নেই তাহলে। আচ্ছা, আমরা উত্তরগুলা করে নেই কি। একের তাহলে জাহাঙ্গীরনগর। দুইয়ের উত্তর হচ্ছে হলো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে। অন্তর মুখ দেখে কাজল মামা কি বুঝলেন? মন খারাপ করছে, এই যে অন্যায় ভাবে যে মেরে ফেললো না, এই যে গুলি করে মেরে ফেললো সাধারণ মানুষকে, ভাষা আন্দোলনের মুক্তিযুদ্ধের এই ঘটনা শুনে অন্তর মন খারাপ হয়ে গেছিল। রিক্সাটা রোকেয়া হল আর শামসুন্নাহার হল পেরিয়ে কোথায় পৌঁছালো? পৌঁছালো শহীদ মিনারের সামনে। তারপরে আমরা আহ মোটামুটি একটু দেখি আমাদের শেষ এমসিকিউটা একটু দেখি। শেষ এমসিকিউ হলো, এটার উত্তর করে আমাদের ক্লাসটা শেষ করবো আমরা, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, সবার উত্তর কারেক্ট হচ্ছে, হ্যাঁ, সবার উত্তর কারেক্ট হচ্ছে। এই জন্য আমি আলাদা করে নাম বললাম না। যারা উত্তর সেকশনে উত্তর করলা, গল্পটা সুন্দর করে বুঝলা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের লেকচার প্রায় শেষ, এবং শেষে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। হ্যাঁ, সবার উত্তর ঠিক হচ্ছে। পাঁচের ঘ। হ্যাঁ, উত্তর আমাদের ঠিক হচ্ছে। আমাদের পাঁচের ঘ হবে, পাঁচের ঘ। আচ্ছা ঠিক আছে। যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আহ অসংখ্য ধন্যবাদ যে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করলা। আমি তোমাদের সাথে, আচ্ছা, অনেক একজন প্রশ্ন করছে, স্যার লেখক পরিচিতিটা একটু বলেন। এই যে লেখকের রচনাগুলা খুবই ইম্পর্টেন্ট, এই রচনাগুলা এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর আমরা কি জানলাম, উনি মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা বেশি লিখেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ওনার নামটা খুব গুরুত্বপূর্ণ। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে হারুন হাবিব। ওনার নাম হচ্ছে হারুন হাবিব, হ্যাঁ। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর তাহলে আজকে আমরা শিখলাম আমাদের খুবই পছন্দের একটা গল্প। আমাদের গল্পের নাম ছিল পিতৃপুরুষের গল্প। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর করে শিখলাম। কারো কোনো প্রশ্ন নাই। যারা এমসিকিউতে উত্তর করছো, ক্লাসে অনেক মনোযোগ দিয়েছিলাম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইডু পরিবারের পক্ষ থেকে আমি রওনক আল ওয়াসি স্যার, তোমাদের রওনক স্যার, আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। সবাইকে আসসালাম আলাইকুম।